মন বোঝা কি অতই সহজ বল। এই ছবিটা কবে শুট হয়েছিল? এটা শুট হয়েছিল আমাদের গত বছর জুন নাগাদ। আমাদের প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। আমরা ভেবেছিলাম ছবিটা বোধহয় আমরা রিলিজ করতে পারবো না, কিন্তু আমাদের খুবই সৌভাগ্য যে বর্তমানের পরিস্থিতিতে আমরা ছবিটা রিলিজ করতে পারছি, খুবই হৈ হৈ করে রিলিজ করতে পারছি। কিন্তু দুর্ভাগ্য যে বাবিন আমাদের সাথে আছে কিন্তু শারীরিকভাবে নেই, কিন্তু আছে তো নিশ্চিত। আমি আছি আগামীতে। আসলে বাবিন তো অরুণোদয় একজন ট্রু আর্টিস্ট ছিল, সত্যিকারের শিল্পী। ও এইভাবেই আমাদের মধ্যে আছে। এই ছবিতে বাবিনের চরিত্রের নামখানা বাবিনের সাথে যে কি ভীষণ মিলে যায়, বিশ্বকর্মা। একজন ফটোগ্রাফার, ছবি তুলতে খুব ভালোবাসে, তাই ছবিওয়ালা। বিশ্বকর্মা ওর নাম, আমার চরিত্রের নাম মালা। তো বিশ্বকর্মা এমন একজন চরিত্র, তার কদর সে পেল চলে যাওয়ার পর। এটা ছবির গল্প, ঘটনা চক্রে এটাই ছবির গল্প। কখনো কখনো কিছু অদ্ভুত ব্যাপার ঘটে না? আমার মনে হোক ও ক্ষণজন্মা ছিল, হ্যাঁ, ক্ষণজন্মা খানিকটা। ছিল। ও চলে যাওয়ার পরে, মানে অনেক আগে হয়তো ওর লেখা পড়েছি বান্ধবীরা বলে, ও একটা ম্যাগাজিনের জন্য একটা গল্প লিখেছিল। ও তাতে যেগুলো লিখে গেছে এক্স্যাক্টলি মিলে গেল। শুরু হচ্ছে এইভাবে, আমি চলে যাওয়ার পর আমার দেহটা জল থেকে তোলা হলো, এই নিয়ে এইটা দিয়ে শুরু 42 বছর হচ্ছে। বয়স, সেটাতে লেখা ছিল। বয়সটা লেখা 42 আছে। বছর বয়স, মানে এগুলো কি, এগুলো ক্ষণজন্মা না না হলে হয় না। হি ওয়াজ আ ট্রু আর্টিস্ট। আর এত গুণ, ওর এত গুণ। কোন দিকটা ছেড়ে আমরা কোন দিকটা নিয়ে কথা বলবো? ও যেমন গুণ ওরও আছে, এত ভালো একটা মানুষ যে প্রত্যেকের গুণের কদর করাটা, এটাও করাটা। একটা মানুষের এটাই। সাংঘাতিক। একটা মানুষ ভালো না হলে, একটা মানে ট্রু আর্টিস্ট বা শিল্পী না হলে সে এটা কিন্তু অপরের হয়ও না। গুণের কদরও করতে পারে না। মানে রাহুল হচ্ছে সেই রকম একটা মানুষ যে নিজেও গুণী এবং প্রত্যেকের গুণের কদরটা কদর অসম্ভব ভালোভাবে মানে এই ছবির পরিচালক যে বাপ্পা, ওর প্রথম ছবির চিত্রনাট্য শুনে বাবিনের এত ভালো লেগেছিল। বাবিন একটা নয়া পয়সা তো নেয়নি, বড় বরং ছবিতে আমিও ছিলাম। বিদীপ্তাকে বোধহয় বাবিনই ফোন করেছিল, ফোন করে হ্যাঁ, বলেছিল হ্যাঁ, একটু যে কাজ আমার এক করবে। বন্ধু কাজ মানে করবে। এইভাবে ও সাহায্য করতো মানুষকে। এই ছবিটার ইউএসপি কি? মানে এক তো রাহুল আছে, আমার প্রিয় অভিনেতা, তাই দেখতে যাব। এছাড়া আর কি আছে ছবিটাতে? এই ছবিটা একজন খুবই প্যাশনেট শিল্পীর গল্প। এক্ষেত্রে তার শৈল্পিক দিকটা হচ্ছে ছবি তোলা, তিনি একজন ফটোগ্রাফার, কিন্তু বহু প্যাশনেট শিল্পীর সঙ্গে এইটা মিলে যায়। সে অভিনেতাই হোক, কি গায়কই হোক, কি পেন্টারই হোক, কি ফটোগ্রাফারই হোক, এমন একজন শিল্পী যার কাছে বারবার প্রাচুর্যের সুযোগ আসে, কিন্তু সে তার ক্যামেরাটা সেকে আঁকড়ে রেখে দেবে নিজের কাছে, সেটা কিছুতেই ছাড়বে না। তাই জন্য সে সেই প্রাচুর্যের দিকে যায় না, অথচ তার আর্টের সঙ্গে কম্প্রোমাইজ কিছুতেই কম্প্রোমাইজ করে না, এবং জীবিত থাকাকালীন সে তার কদর পায় না। চলে যাবার পর সে যে কদরটা স্বপ্ন সারা জীবন সে দেখেছিল, সেই কদরটা সে চলে যাবার পর পায়। তো এই যে শিল্পীর এই গল্পটা আমার মনে হয় বহু শিল্পীর সাথে, বহু শৈল্পিক মনস্ক মানুষের সাথে মিলে যায়। ওকে। প্রথম দিনই এসে একটা বাচ্চা ফর্সা মিষ্টি ছেলে এসেই, বিদীপ্তাদি আমি উনাদির কাছে তোমার অনেক গল্প শুনেছি, উনা মানে গৌতম ঘোষের মেয়ে। হ্যাঁ, আনন্দি। তো আমি অনেক গল্প শুনেছি, আমি শুনেছি তুমি খুব ইন্টারেস্টিং মানুষ, তো আজ থেকে তোমার সঙ্গে আমাকে বন্ধুত্ব করতেই হবে, এই বলেও আলাপ করেছিল একটা 16-17 বছরের ছেলে। তো তারপরে ওর পড়াশোনা দেখে, ওর ভাবনা দেখে, লেখার হাত, মানে তখন থেকেই এত শিক্ষিত, এত ব্যালেন্স ভাবনা চিন্তা, সবটা দেখে আমি ভীষণ মানে অ্যাট্রাক্টেড হয়েছিলাম ওর প্রতি, যে এইরকম একটা ছেলে, মানে নতুন জেনারেশন তৈরি হচ্ছে। তো সেইটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। তারপর থেকে তো
থিয়েটার নিয়ে, পেন্টিং নিয়ে আমার একটু পেন্টিংয়ের প্রতি আকর্ষণ আছে এবং দেশ বিদেশ বিভিন্ন মিউজিয়ামে গিয়ে সারাক্ষণ ছবি তুলে আমার বাবিনকে পাঠাতে হতো, এটার অরিজিনাল দেখেছি। বা ও যখন বাইরে যেত একটা মানে কি বলবো, যোগাযোগটা একটা ভীষণ শৈল্পিক যোগাযোগ ছিল আমাদের। তারপর যখন যে জানলাগুলোর আকাশ ছিল নাটকটাও লিখলো, তখন আমায় বলেই ছিল যে ছোটবেলা থেকে তোমাকে না চিনলে হয়তো সমাধির চরিত্রটা আমি লিখতে পারতাম না। খুব অদ্ভুত, মানে অনেকদিন নাটকটা অনেকগুলো শো হয়ে যাওয়ার পরে আমি দেখতে যেতে পারিনি, কাজের ব্যস্ততা, তখন আমি নিয়মিত মেগা সিরিয়াল করি, তো যা হয় সময় পাইনি। তো একদিন খুব অভিমান করে লিখলো, তুমি কি সত্যিই দেখবে না নাটকটা? কি অদ্ভুতভাবে ওর করা শেষ অভিনয়, মানে মেয়েটা দিল্লিতে যাওয়ার আগে, তার আগে একাডেমিতে আমি আমার ছোট মেয়ে ইরাকে নিয়ে দেখতে গেলাম। দেখে তো মানে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি, এত ভালো একটা প্রোডাকশন। তো শোয়ের শেষে আমাকে বললো যে ইদাকে বলেছো যে এই চরিত্রটা সমাধিটা আসলে তুমি? আমি বললাম যে না রে, ওর এখনো বয়স হয়নি। সোমরি দেখলে সোমরিকে বলতাম ওর এখনো সবকিছু জানার বয়স হয়নি, তো ঠিক আছে থাক। তারপরে ইদার জন্মদিন আর ওর জন্মদিন একসাথে তো একটা হতোই, 16 অক্টোবর। তাই? হ্যাঁ, হ্যাঁ, কোনো কিছু লেখা লিখলে, আজ তো না, যবে থেকে লেখালেখি করছে, যবে থেকে মানে কাগজে ছাপার আগেই ও কিন্তু লেখাটা আমাকে পাঠিয়ে দিত যে তুমি পড়ে, এবং প্রত্যেক কটা বই আমাকে গিফট করা, নাম লিখে দেওয়া, অনেক কিছু নিয়ে, অনেক সিনেমা নিয়ে, খেলা নিয়ে, বিশেষ করে এই যে এখন ওয়ার্ল্ড কাপের সময়, ফুটবলের সময় ও যে কি করতো, আর্জেন্টিনার পাগলামো। বাবিনের বাড়িটাই একটা ছোটখাটো মাঠে পরিণত হতো, এবং টি শার্ট বানিয়ে বানিয়ে লোকজন যারা জানে আর্জেন্টিনার ফ্যান তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসে। আসলে রাহুলকে শুধু অভিনেতা রাহুল বললে বলা হবে না, পুরোটা ওর সম্পর্কে বলা। এবং শুধু আমাদের ইন্ডাস্ট্রি বলে না, যে যে অঞ্চলেও থাকতো, বিজয়গড়ের পুরো জায়গাটা জুড়ে সবাই ওর সবাই। শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে, ধূসর সামিয়ানা। খুবই মিস করি ওকে, মানে এরম একটা বন্ধু, এরম একটা ভাই। ও যে আমার সন্তান, মানে সন্তানের মতো ভালোবাসতাম, বন্ধুর মতো ভালোবাসতাম, মানে ও যে কি ছিল আমি সত্যি সম্পর্কের নামটা জানি না। পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, যার গলা আর যার লিপে সেও নেই। কেউই নেই, সেও নেই, একইভাবে মৃত্যু প্রায়। একইভাবে। হ্যাঁ, এই গানই আমাদের বাবিনকে, আমাদের অরুণোদয়কে রাহুল হিসাবে প্রতিষ্ঠা দিয়েছিল। ওরও প্রথম ছবি, আমারও প্রথম ছবি। হ্যাঁ, তোমারও প্রথম ছবি। এবং এই গানটা জুবিনকেও অসম্ভব বিখ্যাত করেছিল বাংলার দর্শক শ্রোতাদের কাছে। এবং দুজনের কি অদ্ভুত একইভাবে মৃত্যু, দুজনেই জলে। খুবই অদ্ভুত এটা। নিরাশায় কাটে রাত। তো জুবিনের পর মৃত্যুর পরে আসামে যে ঘটনাটা ঘটলো, মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম চলে গেল। এত মানুষ এক জায়গায় হয়ে গেলেন, ছুটি হয়ে গেল আর কি গোটা স্টেটটার। আর বাবিনের সময়ও দেখলাম যে যেভাবে মানুষ, মানে ভাবা যায় না কোথা থেকে কত লোক কিভাবে এলো, মানে কিছু বোঝা যাচ্ছে না। জানো তো, বাবিন চলে যাওয়ার পরেই বিশু কাকা, আমরা সবাই চিনি তো বিশু কাকাকে, আমাদের সব থেকে প্রৌঢ় প্রোডাকশন বয় বিশু কাকা। বিশু কাকা ফোন করে বলেছিলেন, জানো দে বলি না, যখনই আউটডোর শ্যুট হতো আর রাহুল থাকতো, তখনই ওনাদের কাজ তো আমাদের একটু ছাতা এগিয়ে দেওয়া, একটু চেয়ার এগিয়ে দেওয়া। ওকে এগিয়ে দিলেই ও চেয়ারটা নিয়ে আমায় বসিয়ে দিত আর ছাতাটা আমার মাথায় ধরতো। ঘর ছেড়ে চলে এসে এত দূরে, তুমি অনেক বড় আমার থেকে, তুমি বসো, আমি তোমার মাথায় ছাতা ধরছি, আমি দাঁড়াতে পারবো।